ওকে দেখ, আজকে ইউলিসিস করছি আমরা। হ্যাঁ, তো এবারে আমরা কি করবো, এটার এটা লাইন বাই লাইন বলছি পরে। বলছি। ফার্স্টে দেখ, it little profits that an idle king by this still hearth among these barren crags matched with an aged wife. I meet and dole unequal laws unto a savage race that hoard, sleep and feed and know not me. মানে কি, সহজ অর্থ হচ্ছে, মানে মেন মানেটা কি, যদি লাইন বাই লাইন আমরা মানে পড়ি এটা, ইউলিসিস বলছে একজন অলস রাজা হয়ে এই শান্ত ঘরে, এই রুক্ষ পাহাড়ি জায়গায় বসে থাকা বৃদ্ধ স্ত্রীর সাথে থেকে আর অসভ্য প্রজাদের জন্য আইন বানানো, এইসবে কোনো লাভ নেই। ঠিক আছে, কারণ এই প্রজারা কি করে, শুধু খায় ঘুমায় আর জমায়। তারা তাকে বোঝে না, মানে রাজার মনের কথা তারা বোঝে না। ঠিক আছে, তা এইটা তো হলো এর লাইন বাই লাইন মিনিং। এবার এইটা তো অ্যাকচুয়াল মিনিং না, কারণ দেখ এবার এর অ্যাকচুয়াল মিনিংটা কি, ভেতরের অর্থটা কি এর, সেটা আমাদেরকে জানতে হবে। দেখ এখানে ইউলিসিস তার একঘেয়ে স্থির জীবনের প্রতি একটা অসন্তোষ বোধ প্রকাশ করেছে, বুঝতে পারলি? রা- হ্যাঁ, সে রাজা হয়েও খুশি নন, কারণ শাসন কাজ তার কাছে খুবই মানে অর্থহীন গোছের। ঠিক আছে, মনে হয় যখন তার ভেতরে আরো বড় কিছু করার মানে তাগিদ আছে, মানে এই শাসন করাটা তার কাছে অর্থহীন লাগে, কারণ তার ভেতরে এর থেকে আরো বেশি কিছু করার ইচ্ছা আছে। এটা কি বলতো, একজন মানে লাইক খুবই সাহসী অ্যাডভেঞ্চারাস মানুষ, তার তার মনে যেই দুঃখটা থাকে সেটা প্রকাশ হয়ে আসছে, মানে সে এক জায়গায় নিজেকে আটকিয়ে রাখতে চায় না, সে আরো এগোতে চায় জীবনে। হ্যাঁ, ঠিক আছে, তো এবার দেখ, যাকে বাধা জীবনে বন্দী হয়ে রাখা হয়েছে, মানে এমন একটা ব্যাপার, তাকে যেন ওখানে আটকিয়ে রেখেছে রাজা হিসাবে। ও ও রাজা হতে চায়, কিন্তু এরকম একটা মানে অলস রাজা হতে চায় না। ঠিক আছে, তারপরে দেখ, তারপরের লাইন কি বলেছে, আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দি লিজ, all times I have enjoyed greatly, have suffered greatly. Both with those that loved me and alone on shore. And when through scudding drifts the rainy Hades vexed the dim sea, I became a name. ডাইরেক্ট মানে কি, এখানে বলছে ইউলিসিস ভ্রমণ ছাড়া তিনি শান্তি পান না, মানে পায় না বেসিক্যালি। ঠিক আছে, জীবনকে তিনি পুরোপুরি উপভোগ করতে চায়, আর তিনি অনেক আনন্দ পেয়েছেন, অনেক কষ্টও সহ্য করেছেন, মানে এতদিনে তিনি অনেক আনন্দও পেয়েছেন, অনেক কষ্টও সহ্য করেছেন। কখনো প্রয়োজন প্রয়োজনের সাথে, মানে কখনো একটা কেমন ভাবে তিনি এত আনন্দ কষ্ট উপভোগ করেছেন, কখনো প্রিয়জনদের সাথে উপভোগ করেছেন। ঠিক আছে, এই যে বলেছে দেখ, বোথ উইথ দোজ দ্যাট লাভড মি। হ্যাঁ, আবার কখনো একা সমুদ্রের ঝড়ের মধ্যে, অ্যান্ড আলোন অন শোর, অ্যান্ড ওয়েন থ্রু স্কাডিং ড্রিফট দ্য রেইনি হেডিস ওয়েক্স দ্য ডিম সি। মানে এটা হচ্ছে যখন বলছে যে যখন তুমুল সমুদ্র উঠেছে তখন, এইভাবে তিনি বিখ্যাত হয়ে উঠেছেন, মানে তার এই যাত্রার কাহিনী দিয়ে বা যাত্রার কথা দিয়ে তিনি বিখ্যাত হয়ে উঠেছেন। ঠিক আছে, আর একবার বলি, আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, আইল ড্রিঙ্ক লাইফ টু দি লিজ, অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, হ্যাভ সাফার্ড গ্রেটলি। বলছে যে আমি ভ্রমণের থেকে নিজেকে, মানে ভ্রমণ ছাড়া সে শান্তি পাবে না ইউলিসিস, ভ্রমণ যদি না করে সে। ঠিক আছে,
জীবনকে তিনি পুরোপুরিভাবে উপভোগ করতে চান। এখানে যখন বলেছে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দি লিজ, এটার মানে হচ্ছে সে জীবনকে পুরোপুরিভাবে উপভোগ করতে চায়। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, হ্যাভ সাফার্ড গ্রেটলি, both with those loved me and alone on shore. মানে সব সময় তিনি নিজেকে মানে এতদিনে তিনি অনেক আনন্দও পেয়েছেন, অনেক কষ্টও পেয়েছেন। ঠিক আছে, সাফার্ড গ্রেটলি মানে কষ্ট পেয়েছে, এনজয়েড গ্রেটলি মানে আনন্দ পেয়েছে। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, দাঁড়া, দেখতে পাচ্ছি সবাই? এগুলো একটু লিখে নে জব করে। কি লেখা আছে? আমি যেগুলো লেখাচ্ছি ওইগুলো লিখে নে তাহলে, ঠিক আছে? সব কটা তো লেখা নেই, স্ক্রিনেই লিখতে পাবো, দেখতে পাবি, দাঁড়া। না, এই দেখ, আই হ্যাভ এনজয়েড গ্রেটলি। এটা মানে কি? এটা মানে হচ্ছে আনন্দ পাওয়া। ঠিক আছে, হ্যাভ সাফার্ড গ্রেটলি, সাফার্ড গ্রেটলি মানে কি? কষ্ট। তা এই এই এইটার মানে হচ্ছে কি, মানে সে এতদিনে অনেক আনন্দও পেয়েছেন, অনেক কষ্টও পেয়েছেন। ঠিক আছে, বোথ উইথ দোজ দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন অন শোর, বলছে প্রিয়জনদের সাথে সে আনন্দ পেয়েছে, সে প্রিয়জনদের সাথে কষ্টও পেয়েছে। আবার কখনো একা একাও সে আনন্দ পেয়েছে, সে কষ্টও পেয়েছে। ঠিক আছে, এইগুলো কোথায় হয়েছে? প্রিয়জনদের সাথে বা এখানে, যখন সে জমিতে মানে ল্যান্ডে আছে। অনশোর মানে হচ্ছে কি, সমতল ভূমিতে যখন সে আছে, মানে বেসিক্যালি যখন সে নদীতে নেই বা সমুদ্রতে নেই। আর তাছাড়া কখন হয়েছে? যখন সে সে অনেক সময় মানে ভাব ব্যাপারটা, সে কম্পেয়ার করেছে তার প্রিয়জনদের সাথে তার একাকিত্বকে, বা একার সাথে আনন্দ বা কষ্ট পাওয়াটাকে, নদীতে সময় কাটানো, সমুদ্রতে সময় কাটানো, যখন সে কোনো অভিযানে যাচ্ছে, বুঝতে পারলি, তার ঝড়ের মধ্যে। তো মানে তিনি একজন খুবই অভি একজন একজন অভিযাত্রী মানুষ, বুঝতে পারলি? খুবই সাহসী আর অভিযাত্রী মানুষ, খুবই অ্যাডভেঞ্চারাস মানুষ। সে নিজেকে আটকিয়ে রাখতে চায় না, এটাই মানে পুরো ইয়েটার মানে। হ্যাঁ, আর সে এই করে করেই কি হয়ে গেছে, আই আই অ্যাম বিকাম আ নেম, মানে সে এই করে করে তিনি খুবই বিখ্যাত হয়ে উঠেছেন। ঠিক আছে, আই হ্যাভ বিকাম আ নেম মানে বিখ্যাত হয়ে ওঠা। এগুলো কপি করে নিবি খাতায় সবাই। এবার এর ভেতরের মানেটা কি? এখানে বোঝানো হচ্ছে যে মানে যে মানে গল্প লিখেছে তার মনে শুধু বেঁচে থাকাটাই উদ্দেশ্য নয় তার জীবনে। ঠিক আছে, অভিজ্ঞতা অর্জন করা, ভালো মন্দ, সুখ দুঃখ মানে সবকিছু দিয়ে সে জীবনটাকে বেঁচে থাকতে চায়। ঠিক আছে, এবার দেখ, মানে মানুষের পরিচয় তার কাজ আর অভিজ্ঞতার মধ্যে দিয়েই তৈরি হয়ে ওঠে। যেমন এখানে কি বলেছে, এখানে তার সে যেভাবে অভিজ্ঞতা সে যেভাবে অর্জন করেছে ইউলিসিস, সেই হিসাবেই তার কি হয়েছে, নাম গড়ে উঠেছে, তাই তো? তাই তো আমরা দেখতে পাই।
যে সে ওইভাবে বিখ্যাত হয়ে উঠেছে। সিমিলারলি এই লেখকেরও তাই মনে হয়েছে বা কবিরও তাই মনে হয়েছে যে মানুষের পরিচয় তার কাজ আর অভিজ্ঞতার মধ্যে দিয়েই তৈরি হয়। ঠিক আছে, শুধু বেঁচে থাকলেই মানুষের জীবন পূরণ হয়ে যায় না, অভিজ্ঞতাটাও খুবই দরকারি। এবার দেখ, এই লাইনটা খুবই বড়। ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, মাচ ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, much have I seen and known, cities of men and manners, climates, councils, governments. Myself not least, but honored of them all, and drunk delight of battle with my peers, far on the ringing plains of windy Troy. এবার এটার মানেটা কি? এখানে বলেছে তিনি সবসময় নতুন কিছু জানার আগ্রহ নিয়ে ঘুরে বেড়ায়। বুঝতে পারলি? মানে দেখ, এখানে বলেছে, দেখ, ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট। হাংরি হার্ট মানে কি? একটা জানার আগ্রহ। ঠিক আছে, মানে কোনো কিছু জ্ঞান অর্জন করার যে মানে খিদেটা থাকে ওইটার কথা বলেছে। ঠিক আছে, ওই জন্য হাংরি কথাটা ইউজ করেছে, যাতে খিদেটাকে বুঝিয়েছে তার জ্ঞান অর্জন করার। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, সিটিজ অফ মেন, ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিল, গভর্নমেন্টস। এবার বলেছে সে অনেক শহরে গেছে, অনেক মানুষকে দেখেছে, অনেক সংস্কৃতি, অনেক রাজনীতি দেখেছে। ঠিক আছে, সব জায়গায় তিনি সম্মান পেয়েছেন, মানে যেখানেই গেছে সেখানেই সে সম্মান পেয়েছে। বাট অনার্ড অফ দেম অল, এটা মানে হচ্ছে সম্মান পেয়েছে সে। ঠিক আছে, অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়। ব্যাটেল অফ উইন্ডি ট্রয় মানে কি? ট্রয়ের যুদ্ধর কথা বলেছে এখানে। বলেছে ট্রয়ের যুদ্ধতেও তিনি তার সঙ্গীদের সাথে যুদ্ধের আনন্দ উপভোগ করেছেন। মানে তার কাছে যুদ্ধ মানে একটা ভয় পেয়ে যাওয়ার জিনিস না, ওইটাও তার কাছে একটা খুবই নিজেকে নতুন জ্ঞান অর্জন করা থেকে শুরু করে সবকিছু মিলিয়ে একটা নতুন জিনিস জানার একটা, কি বলবো, শিখেছে। সে যুদ্ধের মধ্যে দিয়ে একটা জিনিস শিখেছে, ওটাও তার কাছে একটা বলতে পারিস একটা চান্স নতুন জিনিস শেখার। সে শুধু জিনিসের বাজে জিনিসটাকেই দেখেনি, বুঝতে পেরেছিস তো? সে ওখান থেকে ভালো জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করেছে লাইফের প্রত্যেকটা জিনিসের থেকে। মানে প্রত্যেকটা জিনিসের যতই বাজে হোক না কেন, সেখান থেকেও সে ভালো জিনিসগুলোকে তুলে নিয়েছেন। হ্যাঁ, এবারের মানে এবার এই লাইনগুলোর মানেটা কি, কেন লিখেছেন এখানে? দেখ, জ্ঞান আর অভিজ্ঞতার প্রতি এক তীব্র খিদে মানে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, আর কি, ইউলিসিসের কাছে পৃথিবী মানে শেখার এক বিশাল মানে জায়গা। ঠিক আছে, আর তিনি কখনো মানে তৃপ্ত হন না, মানে কখনো স্যাটিসফাইড না। সে যত শিখতে পারছে সে আরো শিখতে চায়। বুঝতে পেরেছিস ব্যাপারটা? সে শুধু ওই একটা শিখে গেছি বাস, আর লাগবে না, ওরকম ব্যাপারটা না তার কাছে। সে যত জানার জিনিস আছে সে সব শিখতে চায়। এবার দেখ এই লাইনটা দেখ মেনলি, I am a part of all that I have met.
Yet all experience is an arch wherethrough gleams that untraveled world whose margin fades forever, forever and forever when I move. এটার মানেটা কি দেখ, খুব ইন্টারেস্টিং জায়গাটা। কি বলেছে, তিনি যা কিছু দেখেছেন তার সবকিছুই তার কাছে একটা অংশ হয়ে গেছে, মানে সবকিছুই তার একটা অংশ হয়ে গেছে। আই এম আ পার্ট অফ হোয়াট আই হ্যাভ মেড, মানে দেখ তুই তোর লাইফে যে কোনো যাই যেই জিনিসটার থ্রু দিয়েই যাচ্ছিস না কেন, তুই সেটারই কি হচ্ছিস, একটা পার্ট হয়ে যাচ্ছিস। এবার এটা আমাকে কে বোঝাবে ভালো করে তোদের মধ্যে, বলতো? তিনি যে জীবনে যতটুকু এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করেছেন বা কাজের মধ্যে যেগুলো শিখেছেন সেগুলো তার জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। কারেক্ট, মানে তার তার জীবনটা কেমন গোছের, তার জীবনটা শুধু মানে সে সে যেইভাবে তার জীবনটাকে তুলে ধরেছে সেইভাবেই, মানে সেই জিনিসগুলোই তার জীবনের একটা অংশ হয়ে গেছে। বুঝতে পারলি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ, মানে ধর এরকম ব্যাপারটা ধর, আহ তুই ধর তুই ধর কোথাও কেমন ভাবে হতে পারে ব্যাপারটা, ধর তুই পরীক্ষার আগে খুব পড়াশোনা করেছিস, ঠিক আছে, বা পড়াশোনা করছিস তোরা যখন, যেমন এখন, তো এবার এই পড়াশোনাটা কি হয়ে যাচ্ছে তোর 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 কাছে, তোর একটা জীবনের অংশ হয়ে যাচ্ছে না, তাই তো? তাই হ্যাঁ, নয় কি? বুঝতে পারছিস ব্যাপারটা? মানে তুই, হ্যাঁ, মানে তুই যারই থ্রু দিয়ে যাচ্ছিস তোর লাইফে, সেটাই তোর লাইফের কি হয়ে যাচ্ছে, একটা অংশ হয়ে যাচ্ছে। কিন্তু প্রতিটি অভিজ্ঞতা যেন একটি, মানে যেন একটা আর্চের মতন, যার ভেতর দিয়ে তিনি নিজেকে দেখতে পান আরো একজনের, মানে আরো এক অজানা জগৎ, মানে যতই সে নতুন অভিজ্ঞতার আর্চ, মানে কি দেখ, আর্চ মানে হচ্ছে, এটাকে একটা আর্চ বলে তোর, এটাকে একটা আর্চ বলে, মানে এটা টানেল গোছে বলতে পারিস, ব্রিজ বলতে পারিস, ব্রিজ বলা যেতে পারে, ঠিক আছে, ব্রিজ বলতে পারিস, এমন একটা জিনিস, মানে যেটার ভেতর দিয়ে যদি তুই দেখিস, হ্যাঁ, তুই আর একটা অজানা জায়গা দেখতে পাস। বুঝতে পারলি ব্যাপারটা? মানে যতই নতুন নতুন তুই জিনিস মানে এক্সপিরিয়েন্স করবি, ততই তুই আরো একটা অজানা জিনিস খুঁজে পাবি, যেখানে তুই আরো বেশি কিছু এক্সপিরিয়েন্স করতে পারবি। বুঝতে পেরেছিস ব্যাপারটা? মানে ধর এরকম ব্যাপারটা, এইভাবে ভাব ব্যাপারটাকে, ধর তোরা নতুন কিছু শিখছিস, কি শিখছিস নতুন কিছু, আমি তোদের কম্পিউটারের পড়া নিয়ে বলি। তো ফার্স্টে তোরা কি শিখলি, তোরা শিখলি যে প্রোগ্রামিং জিনিসটা কি, এটা তোদের কাছে অজানা ছিল এতদিন, ঠিক আছে, তোরা জানলি প্রোগ্রামিং জিনিসটা কি, তারপরে কি কি দেখতে পেলি সামনে, একটা অজানা জিনিস কি দেখতে পেলি, প্রোগ্রামিং কি করে করতে হয়, যেটা তোদের কাছে অজানা ছিল। যখন ওইটা জানলি, তারপরে ওর সামনে কি দেখতে পেলি, প্রোগ্রামিং ইউজ করে আমরা কি কি জিনিস সলভ করতে পারি। বুঝতে পারছিস? মানে একটার পরে একটা নতুন নতুন জিনিস আমরা, নতুন জিনিসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ক্লিয়ার? এবার যতই জানতে পারছি তত আমরা আরো তার সাথে আরো কি জানতে পারছি, যে আরো একটা অজানা জিনিস আছে তার সাথে। বুঝতে পেরেছিস? এইটা ওখানে বোঝানোর চেষ্টা হয়েছে।
তিনি তিনি মানে ব্যাপারটা বোঝ। এবার কি হয়, হুজ মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার ওয়েন আই মুভ, মানে সে যতই ওই অজানা জিনিসটার দিকে এগিয়ে যান, সেই অজানা মানে অজানার লিমিটটা যেন আরো দূরে চলে যাচ্ছে, মানে সে যত জানছে সে তত বুঝতে পারছে যে সে আরো বেশি জানে না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে সে যত বুঝতে পারছে, যত জানতে পারছে, দেখ এটা হচ্ছে একটা ডিফারেন্স একটা জ্ঞানী ব্যক্তি আর একটা মূর্খের ভেতরে। মানে এটা না, সে দূরে যাচ্ছে মানে কি, এটা তোর পথ চলা দূর না, ঠিক আছে? সে যত গভীরে যাচ্ছে জিনিসটা নিয়ে, যে কোনো জিনিস নিয়ে, মানে তুই ভাব, এরকম ভাব, একজন যে অ্যাকচুয়ালি তোর কম্পিউটার বোঝে, হ্যাঁ, সে তোকে সবসময় বলবে যে যে সে নিজে সবকিছু জানে না। কেন সে সবকিছু জানে না? কারণ নতুন 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 জিনিস, মানে রেগুলার এভরিডে নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে, নতুন নতুন প্রোগ্রামিং সফটওয়্যার তৈরি হচ্ছে, নতুন নতুন তোর টেকনিক্স তৈরি হচ্ছে একটা জিনিসকে ট্যাকেল করার। মানে জ্ঞানের কোনো শেষ নেই, ঠিক আছে? যত জানবি তত বুঝতে পারবি যে আরো আরো বেশি কিছু জানার আছে। কিন্তু যে ধর শুধু বেসিকটুকু জানে, আর তার আর কিছু জানার ইচ্ছা নেই, সে তখনই ভেবে নিতে যে সব জানে, তখন সে কি বলবে, হ্যাঁ হ্যাঁ আমি তো সব জানি। ব্যাপারটা বুঝতে পারছিস? কারণ তার মাথায় ওইটুখানি চেতনা আসেনি যে ওর থেকেও বেশি কিছু আছে একটা। বুঝতে পেরেছিস? এবার দেখ এর ভেতরের মানেটা কি। মানে এটা একটা খুবই ফিলোসফিক্যাল অংশ, ঠিক আছে, কবিতার। এখানে বলা হচ্ছে যে জ্ঞান কখনো শেষ হয় না। যত জানা যায় ততই বোঝা যায় যে এখনো কত কিছু অজানা রয়ে গেছে। যত বেশি জানতে পারবি ততই বেশি বুঝতে পারবি যে আরো অনেক কিছু অজানা তোদের কাছে, ঠিক আছে? আর জ্ঞানের কোনো সীমা নেই, মানে কোনো লিমিট নেই। তাই মানুষের অনুসন্ধান কখনো থামা উচিত না, মানে সে যতদিন বেঁচে আছে তার 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 জন্য তার পক্ষে আরো বেশি জানা উচিত। ঠিক আছে? সে যদি থেমে যায়, থেমে যাওয়ার কোনো মানে হয় না কবির অনুযায়ী, ঠিক আছে? ওকে, ক্লিয়ার সবার জন্য? হ্যাঁ। পরের লাইনগুলো দেখি। How dull is it to pause to make an end, to rust unburnished, not to shine in use, as though to breathe were life, life piled on life, were all too little, and of no one to me little remains. But every hour is saved. কি বলেছে দেখ, আমরা এবার একটু আস্তে আস্তে বড় বড় লাইন বোঝার চেষ্টা করব। দেখ এই পুরো প্যারাটার মানেটা কি। হাউ ডাল ইজ ইট টু পজ টু মেক অ্যান এন্ড, টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ, as though to breathe were life, life piled on life, were all too little, and of no one to me little remains. But every hour is saved from that eternal silence, something more, a bringer of new life, a bringer of new things. And while it were for some 3 suns to store and hoard myself, and this grey spirit yearning in desire, to follow knowledge like a sinking star, beyond the utmost bound of human thought. এবার এত কিছু তো পড়লাম, এবার এর মানেটা বুঝি। থেমে থাকা, কিছু না করে মরচে ধরে যাওয়া, মানে কি? হাউ ডাল ইট ইজ টু পজ, এটা তার মানে ইউলিসিসের কাছে খুবই বিরক্তিকর। কি বিরক্তিকর?
এইখানে সে বিরক্তি ইয়ে প্রকাশ করেছে যে থেমে থেকে থেকে নিজেকে মরচে ধরিয়ে দেওয়া। ওয়ান সেকেন্ড। ওকে, সি তারপরে কি বলেছে দেখ, শুধু শ্বাস নেওয়ার জন্যই জীবন নয়, ঠিক আছে, অ্যাজ টু ব্রিথ ওয়েল লাইফ, এটার মানে যে শুধু শ্বাস নেওয়ার জন্যই জীবন নয়, অনেক জীবন পেলেও তা তার জন্য কম হবে। মানে সে যতই লাইফ পাইলড অন লাইফ, মানে জীবনের পর জীবন, মানে সে বছরের পর বছর যদি বেঁচেও থাকে তাহলেও তার কাছে যেন ওইটাও খুব কম হবে। তার হাতে যা সময় বাকি আছে তা, মানে তা তো তার কাছে আরো কম। ব্যাপারটা বোঝ, মানে সে কখনো সন্তুষ্ট না, সে যতটা জিনিস জানে সেইটা নিয়ে, ঠিক আছে, কিন্তু প্রতিটি মুহূর্তই তিনি নতুন কিছু জানার জন্য ব্যবহার করতে চান। বাট এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্য ইটার্নাল সাইলেন্স, সামথিং মোর, আ ব্রিঙ্গার অফ নিউ থিংস। নিজেকে জমিয়ে রাখা তার কাছে একটা লজ্জাজনক ব্যাপার, ঠিক আছে। অ্যান্ড while it were for some three sons to store and hoard myself, মানে হোর্ড মানে কি, জমিয়ে রাখা, আর ভাইল মানে কি, লজ্জাজনক, ঠিক আছে। তিনি জ্ঞানের পিছনে ছুটতে চান, এমনকি মানুষের চিন্তার, মানে সে চিন্তার বাইরেও জ্ঞানের পিছনে ছুটতে চান, মানে তার কোনো সীমা নেই জ্ঞান অর্জন করার। বুঝতে পেরেছিস ব্যাপারটা? টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। মানে কি একটা সিঙ্কিং স্টার, মানে কি, মানে একটা, তুই ভাব মহাকাশে যখন একটা তারা ছুটে চলেছে, ধ্রুব তারা, ঠিক আছে, তুই কি জানিস সে কতদূর গিয়ে মানে ডুবে যাওয়াটা মানে হচ্ছে সে কতদূর ছুটে চলেছে তোর চোখের সীমানার বাইরে, তুই কি জানিস সে কতদূর ছুটে যাবে? কোনো আইডিয়া আছে? না, আইডিয়া নেই। অসীম, মানে আমাদের কোনো আইডিয়া নেই, ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত যেতে পারে জিনিসটা। তেমনি মানে ইউলিসিসও সেম জিনিসটাই চায়, সে ওইভাবেই জ্ঞানের পিছনে ছুটে যেতে চায়। কতদূর ছুটে যেতে চায়? মানুষের চিন্তা ধারণার বাইরে, মানে সীমাহীনভাবে, ঠিক আছে। এটার ভেতরের অর্থ কি? এখানে ইউলিসিসের চরিত্রের কি মূল একটা জিনিস স্পষ্ট হয়ে উঠেছে আমাদের কাছে, যে জীবনের অর্থ হলো ক্রমাগত অগ্রসর হওয়া, মানে কি আগের দিকে এগিয়ে যাওয়া, ঠিক আছে, জানার চেষ্টা রাখা, থেমে না, মানে থেমে যেই যাবে সেই হেরে গেছে ইউলিসিসের অনুযায়ী। মানে ধর বয়স্ক হয়ে গেলেও বা মৃত্যুর কাছাকাছিও যদি চলে আসে, এই ইউলিসিসের জন্য সেখানেও থেমে থাকতে চায় না, সে তখনও আরো জেনে যেতে চায়। মানে যতদিন তার জীবন আছে সে ততদিন জেনে যেতে চায়, জ্ঞান অর্জন করে যেতে চায়, কোনো বাধা ছাড়া। বুঝতে পেরেছিস ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে কি? ওকে, এবার পরের লাইনটা বুঝি। দিস ইজ মাই সান, মাই ওন Telemachus, to whom I leave the spectre and the isle, well loved of me, discerning to fulfill this labor by slow prudence to make mild. A rugged people, and through soft degrees subdue them to the useful and the good. Most blameless is he centered in the sphere of common duties,
decent not to fail in the offices of tenderness, and pay meet adoration to my household gods. When I am gone, he works his work, I mine. দেখ, ইউলিসিস বলেছে তার ছেলে টেলেম্যাকাসের কথা বলেছে এখানে, ঠিক আছে? ইউলিসিস, যাকে তিনি রাজত্বটা ছেড়ে যেতে চান। এই স্কেপটা, স্পেক্টার আর নাইল মানে, স্পেক্টার মানে হচ্ছে রাজাদের হাতে যেই, কি বলে এটাকে, একটা, দেখ, রাজাদের হাতে তোর একটা একটা লাঠির মতন একটা জিনিস থাকে, ঠিক আছে, যেটাকে স্পেক্টার বলা হয়। তোটা সার্চ করে দেখবি, কখনো গুগলে দেখতে পাবি। অনেক অনেক রাজাদের হাতেই থাকে, বা যখন তাদের করোনেশন করা হয়, করোনেশন মানে কি, যখন তারা রাজা হয়, ঠিক আছে, রাজকুমারের থেকে যখন তারা রাজা হয়, তখন তাদের হাতে ওই স্পেক্টারটা দিয়ে তাদেরকে রাজা বানানো হয়, ঠিক আছে? আর আইল মানে হচ্ছে তার রাজত্বটা। ছেলেটি ধৈর্যশীল, মানে আর বিচক্ষণ, মানে কি, বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড আর রাগেড পিপল। স্লো প্রুডেন্স মানে কি, মানে হচ্ছে সে খুব ধৈর্যশীল, ঠিক আছে, অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড। এবং দেখ কি বলেছে, এবং রুক্ষ প্রজাদের ধীরে ধীরে ভালো পথে কিভাবে আনতে পারবে সেটা টেলেম্যাকাস, ইউলিসিসের ছেলে, সে খুব ভালোভাবে জানে। প্রথমেই বলেছিল, মনে আছে, যে অসভ্য মানুষরা শুধু খেতে জানে আর তোর জমাতে জানে। এবার ওই মানুষদেরকে কিভাবে তোর ধীরে ধীরে পথে আনতে হবে সেইটা হচ্ছে ইউলিসিসের ছেলে ভালোভাবে জানে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? সে দায়িত্ব পালন পালন করতে পারে খুব নিখুঁতভাবে, আর ঘরের দেবতাদের পুজো করবে ঠিক মতো। ইউলিসিস বলেছে যে সে তার কাজ করছে আর আমি আমার কাজ করব। মানে কি, যখন তার ছেলে রাজা হয়েছে তখন তার ছেলের নিজস্ব দায়িত্ব আছে। আর সিমিলারলি ইউলিসিসেরও কি, এখন যখন সে রাজার স্থানটাকে যখন সে ত্যাগ করেছে, তখন তার কি, তার নিজের নিজের কাজ আছে। এবার এখানে একটা ব্যাপারটা বোঝ, এখানে হাউস হোল্ড গড মানে এখানে এই দেবতাদের কথা হঠাৎ করে তোলা কেন হয়েছে? এবার দেখ, এই ইউলিসিসের সময়, ইউলিসিসের আসল নাম কি? ইউলিসিস তো একটা ল্যাটিন নেম। কে পারবি? ইউলিসিসের আসল না? হ্যাঁ, মানে ইউলিসিসকে আর একটা নামেও ডাকা হয়। সবাই তো মাথা পড়া না। হ্যাঁ, দেখ, গ্রিক মানুষেরা ইউলিসিসকে আর একটা নামেও চেনে, সেটাকে বলে হচ্ছে ওডিসিয়াস। ওডিসিয়াস, সবাই নামটা শুনেছিস নিশ্চয়ই। নতুন একটা সিনেমাও বেরিয়েছে ওডিসি বলে। হ্যাঁ, একটা খুব ফেমাস সিনেমা বেরিয়েছে, খুবই ফেমাস, প্রচন্ড ফেমাস, ঠিক আছে, এই কয়েকদিনই হয়েছে। তো ব্যাপারটা বোঝ, এরা ছিল গ্রিক। হ্যাঁ, ওডিসি, ওডিসি হচ্ছে একটা উপন্যাস, ঠিক আছে, হোমারের লেখা। শোন, একটা ব্যাপারটা বোঝ, একটা জিনিস শোন, এটা হচ্ছে, এরা এরা হচ্ছে গ্রিক। হ্যাঁ, এদের জন্যে ভগবানদের মানে স্থানটা লাইফে একটা 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 বিশাল ব্যাপার। মানে এরা খুবই মেনে চলতো, ঠিক আছে। হুম। আহ, তো মানে এরা মানতো যে একটা যুদ্ধ যে মানে জয় হবে কি যুদ্ধ হারবে, এটা টোটালি ডিপেন্ড করছে ভগবানরা কি চায়, এরকম একটা ব্যাপার ছিল এতে। হ্যাঁ, ক্লিয়ার? তাই জন্য এখানে বলে যে ঘরের দেবতাদেরকে পুজো করবে ঠিক মতন, ঠিক মতন পুজো করাটা একটা ওদের মানে খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ ছিল।
এবার এই পুরো জিনিসটার ভেতরের মানেটা বুঝি। কি বলেছে এখানে, দুই ধরনের জীবন দর্শন, মানে একটা দুই ধরন ভাবে জীবনের দিকে তাকানো হয়েছে, ঠিক আছে। ছেলে টেলেমেকাস কেমন দায়িত্বশীল, ঘরকুনো, মানে তার জন্য দায়িত্বশীল মানে হচ্ছে ঘরকুনো ব্যক্তি, ঠিক আছে, নিয়ম মেনে চলা মানুষ, ঠিক আছে। আর তার বাবা কি একটা অভিযাত্রী, অস্থির, নতুন সন্ধানী, ওরকম টাইপের একটা মানুষ। ক্লিয়ার হয়েছে? কবি এখানে বোঝাচ্ছেন যে দুই ধরনের জীবনই সমানভাবে সম্মানজনক, শুধু আলাদা দুটো। মানে সে কোনো জীবন, মানে যেভাবে একটা মানুষ তার জীবন পালন করছে, সে কোনোটাকে ছোট করছে না। মাথায় রাখবে কিন্তু এই জিনিসটা, সে কিন্তু কোনোটাকে ছোট করছে না। সে নিজে যেভাবে বেঁচে আছে সেটাকেও সে বলছে একটা একটা ধরন জীবন পালন করার। আর তার ছেলে যে সব রুলস মেনে দায়িত্বশীলভাবে জীবন পালন করছে, সেটাও একটা কি ধরন জীবন পালন করার, ঠিক আছে। এবার দেখ পরের লাইনটায় আসি। দেয়ার লাইজ দ্য পোর্ট, দ্য ভেসেল পাফস আর সেল, দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, মাই ম্যারিনার্স, souls that I have toiled and wrought and thought with me, that ever with a frolic welcome took the thunder and sunshine and opposed. Free hearts, free foreheads, you and I are odd. Old age hath yet his honor and his toil. Death closes all, but something ere the sand, some work of noble note, may yet be done, not unbecoming men that strove with gods. The light began to twinkle from the rocks. The long day wanes, the slow moon climbs. The deep moans round with many voice. Come, my friend, it's not too late to seek a newer world. মানেটা কি? মানেটা বুঝি। বলছে বন্দর দেখা যাচ্ছে, দেয়ার লাইজ আ পোর্ট, মানে ও এখন বন্দরটা দেখতে পাচ্ছে, মানে ও যাত্রার জন্য বেরিয়ে পড়েছে। দাদা? হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ। কি বলেছে দেখ, বলেছে যে সে অভিযানের জন্য বেরিয়ে পড়েছে, ঠিক আছে। সে বন্দরটা দেখতে পাচ্ছে, দেয়ার লাইজ আ পোর্ট, ওই যে সামনে বন্দরটা আছে ওখানে, মানে যাত্রার প্রস্তুতি চালু হয়ে গেছে। তার পুরানো সঙ্গীরা, অ্যান্ড ভেসেল পাফসা সেল মানে হচ্ছে সে তার জাহাজের কথা বলেছে, মানে তার জাহাজ যেন তার মাস্তুলগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলছে, ঠিক আছে, মানে সে রেডি যাত্রার জন্য। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ। এবার দেখ কি বলেছে, তার পুরানো সঙ্গীরা যারা তার সঙ্গে বহু কষ্ট সহ্য করেছে, তারাও এখন বৃদ্ধ, কিন্তু বার্ধক্য, মানে বার্ধক্য, কিন্তু মানে এই যারা বৃদ্ধ তাদেরও একটা আলাদা সম্মান আছে, ঠিক আছে। বুঝতে পারছিস ব্যাপারটা? মানে তারা, তার সঙ্গীরা যেভাবে তার সাথে জীবন কাটিয়ে এসছে, জীবন কাটিয়ে তারা যখনই মানে বৃদ্ধ হয়ে গেছে এত বছর পরে, কিন্তু তাদেরও একটা আলাদা কি আছে, একটা সম্মান আছে, কারণ তারা অনেক জ্ঞান অর্জন করেছে তার সাথে। বুঝতে পেরেছিস? তারপর একটা লাইন বলেছে দেখ এখানে, ডেথ ক্লোজেস অল, মানে কি মৃত্যুই হচ্ছে সবকিছুর শেষ, ওর বাইরে আর কিছু নেই, কেউ কেউ ওর বাইরে যেতে পারবে না। কিন্তু শেষের আগে তারা এখনো কিছু মহৎ কাজ করতে পারে, ঠিক আছে, যা দেবতাদের সাথে লড়াই করা মানুষদের যোগ্য। মানে কি, দেখ দেবতাকে তারা যেমন ভয়ও পেত, মানে যেমন সম্মান করতো তেমন ভয়ও পেত। তো একটা মানুষ যখন দেবতার এগেনস্টে যাচ্ছে, সেটা একটা খুবই সাহসের বিষয় তাদের জন্য, ঠিক আছে।
তোরা সেটাই বলেছে যে মানে বার্ধক্যই মানে বয়স হয়ে গেলেই মানে বয়স হয়ে গেলেও ঠিক আছে মানুষেরা মৃত্যুর আগে আরো অনেক কিছু আরো অনেক মহৎ কাজ করতে পারে আর ওই কাজগুলো হচ্ছে দেবতাদের সাথে লড়াই করার মতন মহৎ ওকে এবার এর এর ভেতরের মানেটা বুঝি এখানে দুই ধরনের জীবন দর্শনের তুলনা করা হয়েছে ঠিক আছে এই মাই ব্যাড এখানে কি বলা হয়েছে বয়স হয়ে গেলেও সাহস আর উদ্দেশ্য হারানো উচিত না ঠিক আছে এই বার্তা মানে এখানে প্রচন্ড স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে মৃত্যু অনিবার্য সবাই জানে ঠিক আছে কিন্তু এটা জেনেও শেষ মুহূর্ত পর্যন্ত অর্থপূর্ণ মানে মিনিংফুল কিছু করার আকাঙ্ক্ষা মানুষের মর্যাদা বাড়ায় মানে একটা মানুষ সে জানে সে মরে যাবে সে মারা যাবেন বা সে তার জীবন হারিয়ে ফেলবে কিন্তু সেইটা ভেবে সে যদি থেমে পড়ে বা যদি সেটা ভেবে যদি সে থেমে না গিয়ে তোর আরো কিছু অর্জন করে জীবনে সেটার থেকে মহৎ আর কিছু হতে পারে না বুঝতে পারলে ব্যাপারটা মানে সেটাও একটা খুবই মর্যাদাজনক জিনিস এবার দেখি পরের লাইনটা মানে তখনও নতুন কিছু জানাটাও মানে লেট না তখনও জানা যায় এবার দেখ এরপরে কি বলেছে দেখ push off and sitting well in order smite the sounding furrows for my purpose hold to sail beyond the sunset and baths of all the western stars until I die কি বলেছে সে বলেছে যে জাহাজ ছাড়ো মানে বলছে যে সারিবদ্ধভাবে বসে দাঁড় টানো ব্যাপারটা কি দেখ তার ইচ্ছাটা কি যে সূর্যাস্তের ওপারে তাদের স্নানস্থল পেরিয়ে যাত্রা করে যতক্ষণ না মৃত্যু আসে ততক্ষণ যাত্রা করে যাও ততদিন পুশ অফ করে যাও ঠিক আছে মানে কি এই লাইনটার মানেটা কি দেখ এটি একটা অজানাকে জয় করার একটা ইচ্ছার প্রতীক এই লাইনগুলো বুঝতে পারলি মানে ধরে নে তুই যেটা জানিস না ঠিক আছে সেটাকে তুই তত দিন ধরে জানার চেষ্টা করবি যতদিন না তোর মৃত্যু তোকে যতদিন না হারিয়ে ফেলছে ঠিক আছে মৃত্যুকে ভয় পেয়ে নিজের মানে নিজেকে থামিয়ে রাখাটা কোনো মানে একটা মিনিংফুল কাজ না ঠিক আছে শেষ নিঃশ্বাস পর্যন্ত অভিযান করে যেতে হবে মানে অজানার দিকে পা বাড়িয়ে যেতে হবে এটাই ইউলিসিসের চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য একটা বুঝতে পারলি তো এই লাইনটাই হচ্ছে এটা ইউলিসিসের ক্যারেক্টারের একটা বিশাল বড় একটা মানে একটা ক্যারেক্টারিস্টিক্স ঠিক আছে এবার আমরা কি হচ্ছে এন্ডে চলে এসেছি এবার দেখি এখানে কি বলেছে ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস
and see the great Achilles, whom we knew. Though much is taken, much abides, and though we are not now that strength which in old days moved earth and heaven, that which we are, one equal temper of heroic hearts, made weak by time and fate, but strong in will to strive, to seek, to find, and not to yield. মানে কি দেখ, হতে পারে সমুদ্রের গভীরতা তাদের ডুবিয়ে দেবে, ঠিক আছে, এখানে বলে দেখ ইট মে বি দ্যাট দ্য গালফ উইল ওয়াশ আস ডাউন, মানে হয়তো গালফ মানে কি, গভীর জায়গাগুলো সমুদ্রে, হয়তো এইগুলো আমাদেরকে হয়তো ডুবিয়ে দিতে পারে, অথবা হতে পারে তারা হ্যাপি আইলস মানে কি সুখী দ্বীপ, মানে সেখানে কেউ কখনো স্যাড থাকে না, সবসময় সবাই হ্যাপি থাকে, অথবা মানে এখানে বলাটার মানে কি, অথবা এমন হতে পারে যে তারা সুখী দ্বীপে পৌঁছে মহান অ্যাকিলিসের সাথে দেখা করবেন। অ্যাকিলিসকে একটা মহান যোদ্ধা, ঠিক আছে, যাকে কেউ কখনো হারাতে পারতো না, কারণ তার কোনো উইকনেস ছিল না এক্সেপ্ট তার গোড়ালি। একটা কথা দেখবি অ্যাকিলিস হিলস বলে একটা কথা আছে, মানে এইভাবে কথাটাকে ব্যবহার করা হয়, হিজ অ্যাকিলিস হিলস ইজ হিজ ডটার, মানে তার কোনো উইকনেস নেই, তার একটাই উইকনেস, সেটা হচ্ছে কি তার মেয়ে, ঠিক আছে, মানে তাছাড়া তাকে কোনোভাবে তুই আঘাত করতে পারবি না, এরকম একটা ব্যাপার, এটা মানে এটা মানে এক্সাম্পল দিলাম। তারপরে দেখ কি বলেছে, অনেক কিছুই হারিয়ে গেলেও অনেক কিছু এখনো আছে, দো মাচ ইজ টেকেন, এখানে দেখ এখানে বলেছে দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, এখন অনেক কিছু আছে, তারা আগের মতো শক্তিশালী নন ঠিকই, মানে তাদের এখন বয়স হয়েছে, তারা পুরোনো দিনের মতন এখনো শক্তিশালী না, কিন্তু এখন যেই অবস্থায় তারা আছেন সেটাই তাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, ঠিক আছে, কারণ তারা কি দেখ কি বলেছে, ইন ওল্ড ডেজ উই আর নট নাও দ্য স্ট্রেংথ উইচ ইন ওল্ড ডেজ মুভড আর্থ অ্যান্ড হেভেন, মানে তাদের তারা যখন অল্প বয়স্ক ছিল, তাদের তখন যা জোর ছিল সেই জোরের থ্রুতেই ওরা কি করেছে, পুরো স্বর্গ মর্তকে নাড়িয়ে দিয়েছিল, মানে তারা ওই সময় সবকিছু করতে পারতো, এমন তাদের কনফিডেন্স ছিল, ঠিক আছে, আর এখন তাদের বয়স হয়ে গেছে, তারা এখন কি হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, মানে তারা এখন যা আছে সেটাকেই তাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, ঠিক আছে, এবার তারপরে কি বলেছে দেখ, এক দৃঢ় বীরত্বপূর্ণ মন, মানে একটা কারেজিয়াস বা হিরোইক হার্টস, যে সময় তার ভাগ্যের কাছে দুর্বল হয়ে গেলেও কি বলেছে, ইচ্ছা শক্তিতে এখনো শক্তিশালী, মানে তারা হয়তো মানে তাদের ওই শারীরিক গঠনটা নেই, ঠিক আছে, যেটা আস্তে আস্তে তো টাইমের জন্য যেটা তারা হারিয়ে ফেলেছে, কিন্তু তাদের মনের শক্তি এখনো শক্তিশালী আছে, ঠিক আছে, মানে কি করার জন্য, নতুন কিছু চেষ্টা করার, নতুন কিছু খোঁজার, নতুন কিছু খুঁজে পাওয়ার, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, আর কখনো হার না মানার, অ্যান্ড নট টু উইল্ড, বুঝতে পারলি এর ভেতরের মানে কি, মানে এটাই যে কবিতার সবচেয়ে বিখ্যাত ও শক্তিশালী প্যারাগ্রাফ হচ্ছে এইটা, ঠিক আছে, শারীরিক শক্তি কমে গেলেও মানুষের ইচ্ছা শক্তি, সাহস ও যদি সংকল্প কখনো না কমে যায়, এইটাই হচ্ছে কবির মানে মেন বার্তা, বা কবিতাটার মূল বার্তা বলতে পারিস, ঠিক আছে, এটি জীবনের প্রতি এক আদম্য ইতিবাচক
মানে একটা ওয়ে অফ সিইং, ঠিক আছে, মানে দৃষ্টিভঙ্গির একটা একটা রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। বয়স, ক্ষতি বা মৃত্যু, মৃত্যুর বয়স, ক্ষতি বা মৃত্যুর ভয়ে যখন, মানে ভয়েতেও যখন মানুষ যখন থেমে না যায়, তখনই তার জীবনটা সার্থক। ব্যাপারটা বুঝতে পারলি? ক্লিয়ার? হুম, হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কোনো ডাউট আছে বল। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আর আরেকজনের ডাউট আছে কোনো? ঠিক আছে, ঠিক আছে, তাহলে হ্যাঁ, দেখা হয়ে গেছে। নাম্বারটা